আজ ঠান্ডাতে বসে থেকে নয়, আজ একেবারে গ্রাউন্ড জিরোতে একেবারে জায়গা মতন এসে আমরা আজকে আপনাদের সাথে জেলার খবর নিয়ে হাজির হয়ে গেছি। আমি দিশা এবং পাশাপাশি আমার সঙ্গে আজও থাকছেন আমার সহকর্মী সত্যজিৎ পাল। তো সেই ক্ষেত্রে আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বারাসাত লোকসভা কেন্দ্র। এবং আপনারা সকলেই জানেন এই বারাসাত লোকসভা কেন্দ্রকে যদি হটস্পট হিসেবে বলা হয়ে থাকে খুব একটা কিন্তু ভুল হবে না। তো সেই ক্ষেত্রে দেখা যাক এবার এই বারাসাত লোকসভা কেন্দ্রে কিসের নিরিখে ভোট হয় আর কি ধরনের ইস্যু এবার বিরোধী থেকে শাসক দল তারা নিজের হাতে তুলে ধরে, এবং যারা আমাদের ভোটদাতা বা এক কথায় আমরা বলতে পারি যারা গণদেবতা রয়েছেন তারা এবার কাকে তাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন। তো সেই হিসেবেই আজকের আলোচনা থাকছে। তো আজ আমাদের আলোচ্য বিষয় বারাসাত লোকসভা কেন্দ্র, আর এই নিয়ে যেমনটা শুরুতেই বললাম আমার সঙ্গে থাকছেন আমার সহকর্মী সত্যজিৎ পাল। তো আজ আমরা সত্যদার সাথেও এই বিষয়ে খানিকটা বিস্তর আলোচনা করব। সত্যদা, তোমার কাছ থেকে জানতে চাইবো এই যে এই বারাসাত লোকসভা কেন্দ্রকে এবারের এই নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্রে যদি আমরা হটস্পট হিসেবে ধরে থাকি তাহলে কি খুব একটা ভুল কিছু বলা হবে? একদমই না। দেখো, বাংলার রাজনীতির সবচেয়ে যদি আমরা এই মুহূর্তে আলোচিত কোনো বিষয় দেখি সেটা হচ্ছে সন্দেশখালী। আর সন্দেশখালী উত্তর 24 পরগনা জেলা অবস্থিত। এই বারাসাত লোকসভা কেন্দ্রও রয়েছে উত্তর 24 পরগনা কেন্দ্র, তো উত্তর 24 পরগনা কেন্দ্রের মধ্যে। তো স্বাভাবিকভাবেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সন্দেশখালী কতটা প্রভাব ফেলবে বাংলার রাজনীতিতে, সেই কারণে সেখানে কিন্তু আমরা দেখতে গেলে বারাসাত লোকসভা কেন্দ্রের ফলাফলটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ফলে স্বাভাবিকভাবেই এই লোকসভা কেন্দ্র 2009 থেকে যদি দেখি তৃণমূল কংগ্রেসের দখলে কাকলি ঘোষ দস্তিদার যিনি বর্তমান সাংসদ। আমরা যদি আরেকটু পেছনে তাকাই যে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন যদি 1998 পর যে প্রথম যে লোকসভা নির্বাচন 1998 সালে এই লোকসভা কেন্দ্র থেকে জয় পায় তৃণমূল কংগ্রেস, 99 জয় পায়। এবার 2004 সালে এই লোকসভা কেন্দ্র নিজেদের দখলে আনতে সক্ষম হয় ফরওয়ার্ড ব্লক। তো স্বাভাবিকভাবেই তারপর দেখো সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন, এবং যার ফলে 2009-এ কাকলি ঘোষ দস্তিদার এই লোকসভা আসন থেকে জয়লাভ করেন। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে যদি আমরা মহিলা মুখ দেখি তাহলে প্রথমেই যে নাম দুটো আসবে, এক নম্বর হচ্ছে সোনালী গুহ এবং দ্বিতীয় হচ্ছে এই কাকলি ঘোষ দস্তিদার। এবং কাকলি ঘোষ দস্তিদার কিন্তু প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন এবং এখনও রয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বারাসাত লোকসভা কেন্দ্র। এবং বিশেষ করে একটা বড় ফ্যাক্টর যে কাকলি ঘোষ দস্তিদারের মতো একজন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রিয় যদি বলা হয়, তো তিনি এক কেন্দ্রের প্রার্থী। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বারাসাত লোকসভা কেন্দ্র। তো সেই ক্ষেত্রে আমরা যদি এবার তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এবং বিজেপি প্রার্থী স্বপন মজুমদার এদের দুজনের মধ্যে যদি আমরা কম্পেয়ারটা করি তাহলে কি মনে হচ্ছে? দেখো, কাকলি ঘোষ দস্তিদার এক নম্বর 2009 থেকে একটানা সাংসদ হয়ে রয়েছেন। 2009 সালের লোকসভা নির্বাচন, 2014 এবং 2019। ফলে স্বাভাবিকভাবেই তিনি কিন্তু একদম পরিচিত মুখ বাংলার রাজনীতি বটেই, এমনকি বারাসাত লোকসভা কেন্দ্রে একজন জনপ্রিয় সাংসদ। তো স্বাভাবিকভাবেই এবার স্বপন মজুমদারের দিকে যদি যাই, তিনি এই মুহূর্তে বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়ক। এবার আরেকটা জিনিস যে স্বপন মজুমদার বিজেপির যে কয়েকজন নেতা মাঝে মাঝে বিতর্কে জড়ান তার মধ্যে কিন্তু অন্যতমই স্বপন মজুমদার। ফলে স্বাভাবিকভাবেই এই হাই ভোল্টেজ একটা লোকসভা কেন্দ্র বারাসাত লোকসভা কেন্দ্র, তো সেখানে বিজেপি কিন্তু স্বপন মজুমদারের ওপরেই ভরসা করেছে। তার কারণ তিনি লাইমলাইটে থাকেন, মাঝে মাঝেই নানান বিতর্কিত মন্তব্য করেন। উল্টো দিকে দেখো, কাকলি ঘোষ দস্তিদার মমতার প্রিয়পাত্র প্রথম থেকে ছিলেন, এখন পর্যন্ত রয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই স্বপন মজুমদার কতটা টেক্কা দিতে পারবেন এখানে সেটা গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে তোমার গত 2019 সালের যদি ফলাফল দেখি, তারপর 2021 সালে বিজেপির ভোট কিন্তু অনেকটা কমেছে। এবং এই কেন্দ্রের যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে এখানে কিন্তু 2021-এ যথেষ্ট ভালো ফল করেছিল আইএসএফ। ফলে বিজেপিকে এই আসন জয় করতে গেলে কিন্তু একটা আরও বেশি চার্জ হতে হবে, বলবো আরও বেশি নিজেদের সংগঠনকে কাজে লাগাতে হবে। কিন্তু বিজেপি কতটা পারবে সেটা তো ভোটের ফলাফলই। একেবারে। তো তুমি যখন 19-এর কথাটা তুললেই, তো সেই ক্ষেত্রে আমরা একবার দেখে নিই যে 2019-এর লোকসভা ফলাফল কি বলছে। তৃণমূল প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার ভোট পেয়েছিলেন 6,48,084টি। বিজেপি প্রার্থী মৃণাল কান্তি দেবনাথ ভোট সংগ্রহ করেন 5,38,101। রয়েছেন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক প্রার্থী হরিপদ বিশ্বাস, ভোট পেয়েছিলেন 1,23,974।
সেবার কংগ্রেস প্রার্থী সুব্রত দত্ত ভোট পেয়েছিলেন 37,271। তো এই ছিল 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফল। যেমনটা আপনারা দেখলেন, জয়ী তৃণমূল প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, আর তার বিপক্ষে যিনি ছিলেন বিজেপি প্রার্থী মৃণাল কান্তি দেবনাথ। দুজনের মধ্যে কিন্তু এক প্রকারের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ব্যবধানটা কিন্তু অনেকটাই, প্রায় 1 লক্ষেরও বেশি ব্যবধান ছিল। তো সত্যদা, এবার কি মনে হচ্ছে? এবার বিজেপির প্রার্থী বদল হয়েছে, কিন্তু তৃণমূল প্রার্থী একই রয়েছে, অবশ্যই এক থাকারই কথা, কারণ তুমি একটু আগেই বলেছো যে কাকলি ঘোষ দস্তিদারের ওপরে তৃণমূলের অগাধ ভরসা। তো সেই ক্ষেত্রে এবার যেহেতু বিজেপির প্রার্থী বদল হয়েছে, তো মৃণাল কান্তি দেবনাথের সাথে আমরা যদি স্বপন মজুমদারের কম্প্যারিজনটা দেখি, তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে? না দেখো, বারাসাত লোকসভা কেন্দ্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই লোকসভা কেন্দ্রে কিন্তু সংখ্যালঘু ভোট কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, তো স্বাভাবিকভাবে সংখ্যালঘু ভোট মানে আমরা জানি তৃণমূল কংগ্রেসের যেটা বিরোধীরা বলে যে ফিক্সড ডিপোজিট। তো স্বাভাবিকভাবেই বিজেপিকে এই আসন জয় করতে গেলে কিন্তু এই সংখ্যালঘু ভোটের থাবা বসাতেই হবে, যেটা কিন্তু এক কথায় অসম্ভব বললেই চলে, অন্তত বিজেপির ক্ষেত্রে। তো সেখানে আইএসএফ, আমি একটু আগেই বললাম যে 2021-এ আইএসএফ কিন্তু যথেষ্ট ভালো ফল করেছিল। যে বাংলার রাজনীতির যে কয়েকটি লোকসভা কেন্দ্র রয়েছে তার ভিত্তিতে যে বিধানসভা কেন্দ্রগুলো দেখি, যে বিজেপি যে কয়েকটি কেন্দ্রে মানে বা বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে আসা, সেখানে কিন্তু এই বারাসাত কেন্দ্রেই কিন্তু হয়েছিল। একটা সময় ফরওয়ার্ড ব্লকের গড় ছিল বারাসাত, আমরা জানি চিত্তবাবু এখানকার সাংসদ ছিলেন ফরওয়ার্ড ব্লকের। তো স্বাভাবিকভাবে তারপরে তৃণমূলের জয় জয়কার বলা চলে গত 2009 থেকে। তো স্বপন মজুমদার তিনি কতটা বেগ দিতে পারে সেটা তো গুরুত্বপূর্ণ। দেখো, বাংলার রাজনীতিকে এই সময় বলবো বিজেপি কিন্তু পাখির চোখ করেছে, কারণ কেন্দ্রের অমিত শাহ এসে 35টি আসনের টার্গেট বেঁধে দিয়েছেন, প্রধানমন্ত্রী এসে 42 বলে গেছেন। ফলে স্বাভাবিকভাবেই অমিত শাহ যে টার্গেট, তার মধ্যে কিন্তু এই বারাসাত লোকসভা কেন্দ্রও রয়েছে। ফলে এই লোকসভা কেন্দ্র থেকে বিজেপিকে জয় করতে গেলে কিন্তু নিজেদের সংগঠন, বিশেষ করে আরও যেটা গুরুত্বপূর্ণ, সংখ্যালঘু ভোটে কিন্তু থাবা বসাতেই হবে, নইলে কিন্তু এক কথায় অসম্ভব বলবো। আরও একটা জিনিস যেটা বিজেপি খুব সামনে নিয়েছে, সেটা হচ্ছে সন্দেশখালী। তুমি জানো গত কয়েকদিন আগে সেখানে অস্ত্র উদ্ধার হয়েছে, রেখা পাত্রকে প্রার্থী করেছে। ফলে স্বাভাবিকভাবে বিজেপি কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি এগোচ্ছে এই লোকসভা কেন্দ্রে। স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণের বিধায়ক, এমনকি বিজেপি যে সিএ লাগু করেছে, ফলে স্বাভাবিকভাবেই যে মতুয়া ভোটও কিন্তু একটা বড় অংশে রয়েছে এখানে। এই দুটোকে কিন্তু এক করেই কিন্তু বিজেপি পাখির চোখ করেছে। ফলে স্বপন মজুমদার লাইমলাইটে থাকা লোক, উল্টো দিকে আমি বলবো শক্ত প্রতিপক্ষ। কাকলি ঘোষ দস্তিদার একজন শক্ত প্রতিপক্ষ। ও তারপর আর একটা গুরুত্বপূর্ণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। ফলে এই আসন বিজেপিকে জয় করতে গেলে কিন্তু অনেকগুলো বিষয়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, যেটা এই মুহূর্তে বলবো বিশেষ করে বারাসাতে একটু কঠিন বলেই মনে হয়। তো আরেকটা বিষয় যেটা সত্যদা, এই যে জবে থেকে নোটা চালু হয়েছে, এই নোটা আসার পর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে দুবারই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, 2014 আর 2019-এ। তো সেই ক্ষেত্রে সত্যদা একটা বিষয় যেটা চোখে পড়ার মতো, সেটা হচ্ছে এই নোটাতে কিন্তু আমরা বাড়তি ব্যবধানটা দেখেছি। এইটা কিসের জন্য হলো? দেখো, অনেক সময় কি হয়, অনেক সময় সাধারণ মানুষের যাদের প্রার্থী পছন্দ হয় না, সেটা কংগ্রেস হতে পারে, তৃণমূল কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, প্রার্থী পছন্দ না হলে সেই মানুষটা কিন্তু নোটাতে ভোট দেন। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে, দেখুন, আমরা যদি তৃণমূলের প্রার্থীর দিকে দেখতে যাই, কাকলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু 2009 থেকেই রয়েছেন, তো সেই ক্ষেত্রে তিনি জয়ী হচ্ছেন। তো এই জিনিসটা কোথায় মানে খাপ খাচ্ছে না, তারপরেও নোটার মধ্যে এতটা ব্যবধান? দেখো, আমি বলবো কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেস প্রার্থী, আর নোটাতে যারা ভোট দেন তারা কোনো দলের প্রার্থীকে হয়তো সমর্থন করেন না। সেটা দলের আইডিওলজি হতে পারে, বা দলের যদি বলো দলের প্রার্থী হতে পারে। এসব বিরুদ্ধে যখন কোনো সাধারণ মানুষ যদি ভাবেন তার পছন্দ নয় তো কোনো দলকে, কোনো প্রার্থীকে, তখনই তারা নোটাতে ভোট দেন। তাই নোটাতে ভোট দেওয়া এটা কিন্তু একটা বলবো নির্বাচন কমিশনের একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভালো পদক্ষেপ। কারণ নোটাতে ভোট দেওয়ার ফলে বোঝা যায় যে কোন সাধারণ মানুষ, কত % লোকের প্রার্থী পছন্দ নয়, সেই দল পছন্দ নয়, এটা কিন্তু বোঝা যায়। তো এবার আবার বলবো যে কাকলি ঘোষ দস্তিদার 3 বারের সাংসদ, তৃণমূলের জনপ্রিয় মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মুখ, কিন্তু তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের। ফলে হয়তো সাধারণ মানুষের তৃণমূল কংগ্রেস দলটা পছন্দ নয়, প্রার্থীকে পছন্দ নয়, বিজেপির দলকে পছন্দ হয়, প্রার্থীকে পছন্দ হয়, সেই কারণে হয়তো নোটাতে ভোট দেন।
তবে সত্যদা আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা যদি বারাসাত লোকসভা কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের দিকে তাকাই তাহলে কিন্তু সেখানে দেখা যাচ্ছে এই যে ধরুন এখানে কিন্তু বহু ধরনের নজিরবিহীন ঘটনা রয়েছে, বা আমরা যদি বলি এই যে হাবড়া বিধানসভা কেন্দ্র, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক এখনও কিন্তু রেশন দুর্নীতি মামলায় তিনি কারাবন্দী। আর সত্যদা আরেকটা বিধানসভা কেন্দ্র এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্র, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে এই জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বাকিবুর রহমানকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। তো সেই ক্ষেত্রে কি মনে হয় এই ধরনের বিষয়গুলো কি এবার কোনোভাবে ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে? দেখো, প্রভাব অবশ্যই ফেলতে পারে। জ্যোতিপ্রিয় মল্লিক যদি বলি, উত্তর 24 পরগনা জেলার তৃণমূলের প্রধান কাণ্ডারি এই জ্যোতিপ্রিয় মল্লিক, তার হাতেই কিন্তু উত্তর 24 পরগনা জেলার সংগঠনটা তৈরি হয়েছিল। তিনি বর্তমানে বাগদা, যদি আমরা হাবড়ার বিধায়ক, বর্তমান জেলে রয়েছেন, রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন, খাদ্যমন্ত্রী ছিলেন। ফলে এই যে রেশন দুর্নীতির কারণে তিনি জেলে রয়েছেন, ফলে এটা তো অবশ্যই জনমানসে একটা প্রভাব তো ফেলবেই। কিন্তু আমি আবার বলবো যে বিজেপিকে এই আসন জয় করতে গেলে সংখ্যালঘু ভোটে কিন্তু থাবা বসাতে হবে। যদি বারাসাত শহরটা আমরা দেখি, শহরে সংখ্যালঘু মানুষ নেই, কিন্তু বারাসাত বিধানসভা কেন্দ্রে গ্রামাঞ্চলে দেখি বহু সংখ্যালঘু মানুষ বসবাস করেন, তারা কিন্তু বিজেপিকে ভোট দেয় না। তো বিজেপিকে এখানে জিততে গেলে এই সংখ্যালঘু ভোটে ভাগ বসাতেই হবে। তোমাকে আমি আরেকটা কথা বলবো যে গত 2021-এর ফলাফল যদি দেখি, 2019 সালে এই লোকসভা কেন্দ্র থেকে বিজেপি পেয়েছিল, বিজেপির টোটাল ভোট ছিল 5,38,225 ভোট। তৃণমূল কংগ্রেস পায় 6,48,444 ভোট। এইখানে দেখো 2021-এ বিজেপির ভোট কমে আসে 4,79,313 ভোট। এখানে তৃণমূল কংগ্রেসের ভোট মোটামুটি কিছুটা বেড়েছিল, 7,04,683 ভোট। ফলে বিজেপির এই যে ভোট কমা, এবং আরেকটা গুরুত্বপূর্ণ, এখানে তো সিপিএম প্রার্থী যিনি ছিলেন যদি দেখি, তিনি পেয়েছিলেন 1,24,068 ভোট। ফলে স্বাভাবিকভাবেই এইবারে দেখো, এবারে বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ জোটের ভোট টোটাল ভোট হয়ে গেছে 2,60,640। তো এই যে ভোটটা বেড়েছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভোটটা যদি বিজেপি নিজেদের পকেটে নিতে পারতো, তাহলে কিন্তু এই বারাসাত লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানকার ফলাফল কিন্তু আলাদা হলেও হতে পারত। কারণ বেশ কয়েকটি কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হলেও অনেকগুলো কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট বেশি ব্যবধানে জয়লাভ করেছে। রাজারহাট, নিউ টাউন বলো বা দেগঙ্গা বলি, মধ্যমগ্রাম, বিধাননগরে আরেকটা জিনিস যে দেখো, এই বিজেপি 2019-এ বিজেপি যথেষ্ট ভালো ফল করেছিল, 18টি আসনে জয়লাভ করেছিল। কিন্তু দেখো, বিজেপিতে কিন্তু নেতার অভাব ছিল, যে বিজেপি কাকে মুখ করে লড়াই করবে, এই জিনিসটা কিন্তু বিজেপিতে যথেষ্ট অভাব ছিল। যার ফলে দেখো, একসময় বিধাননগরের মেয়র তৃণমূল কংগ্রেসের যিনি বর্তমানে রয়েছেন সব্যসাচী দত্ত, তাকে কিন্তু বিজেপি দলে নিয়ে আসে এবং এই বিধাননগর কেন্দ্র থেকে প্রার্থী করে। এই বিধাননগর কেন্দ্র কিন্তু বিজেপি প্রায় 20,000 ভোটের লিড ছিল গত 2021-এ। কিন্তু দেখো, গত বিধানসভা নির্বাচন 21-এ এখান থেকে কিন্তু হেরে যান সব্যসাচী দত্ত সুজিত বোসের কাছে। তো সেইভাবেই এক নম্বর হয়তো বিজেপির নিচু স্তরের নেতাকর্মীরা তৃণমূল থেকে আসা সব্যসাচী দত্তকে মেনে নিতে পারেনি। শুধু সব্যসাচী দত্ত একাই নয়, অনেকগুলো কেন্দ্রে আমরা যদি দেখি, যদি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ডোমজুর বিধানসভা কেন্দ্র, এখানকার বিধায়ক ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, তাকে বিজেপি প্রার্থী করে। যার ফলে দেখো, এক সময় বাংলার সবচেয়ে রেকর্ড ভোটে জেতা রাজীব ব্যানার্জি, তিনিও কিন্তু নিজের বিধানসভা কেন্দ্রে বিজেপি টিকিটে হেরে যান। ফলে বিজেপিতে কিন্তু নেতৃত্বের একটা অভাব ছিল, যে কাকে মুখ করে লড়াই করবে। এখানে তৃণমূল থেকে আসা নেতাদের হয়তো বিজেপির নিচু স্তরের নেতাকর্মীরা মেনে নিতে পারেনি, যার ফলে কিন্তু বহু ভোটে এগিয়ে থাকা বিধানসভা কেন্দ্রেও কিন্তু বিজেপির হার হয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই 21-এ তৃণমূল তো জয়লাভ করেই, বিজেপির ভোটে ফাটল ধরে। আইএসএফ এখান থেকে, সিপিএম এখান থেকে, কংগ্রেস এখান থেকে যথেষ্ট ভালো ভোট পেয়েছিল। ফলে এবারে বিজেপিকে এই আসন জয় করতে হলে কিন্তু এই ভোটে থাবা বসাতেই হবে। যদিও বলবো, উল্টো দিকে যদি সিপিএম প্রার্থী বলি, কংগ্রেসের যারা রয়েছেন, তারা কতটা এবারে লোকসভা ভোট, যেহেতু লোকসভা ভোট, বিজেপির ভোট একটা বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই বাড়ার সাথেই কিন্তু প্রধানমন্ত্রী তার প্রথম সভাটা করেছিলেন। ফলে স্বাভাবিকভাবেই এখানে বিজেপির ভোট বাড়বেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি বিজেপি অন্তত সংখ্যালঘু ভোটে কিছুটা থাবা বসাতে পারে, তাহলে কিন্তু এই বিজেপি আসনে জয় পাওয়া খুব একটা কঠিন কাজ নয়। তবে সত্যতা, তুমি যে একটু আগে বললে এই যে কাকে মুখ করবে সেটা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, তো সেই ক্ষেত্রে আমরা যদি আরেকটু পিছিয়ে আসি,
2014-এর ক্ষেত্রে আমরা যদি দেখি তখন কিন্তু বিজেপি তাদের প্রার্থী হিসেবে বিখ্যাত জাদুকর পিসি সরকার জুনিয়রকে কিন্তু তারা প্রার্থী করেছিলেন। তো সেই ক্ষেত্রেও দেখা গেছে বিজেপি কিন্তু মানে পরাজিত হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু তৃণমূল প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার জয়লাভ করেছিলেন। তো সেবার কি সমস্যা হয়ে গেছে? ওই একই সমস্যা, পিসি সরকার জুনিয়র যিনি তো বিজেপির সঙ্গে তার তো কোনো যোগ ছিল না, লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করেন এবং তিনি লোকসভার টিকিট পান। ফলে ওই যে বললাম নেতৃত্বের একটা অভাব, যারা দলকে নেতৃত্ব দেন, দলের বিভিন্ন পদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তারা যদি টিকিট পেতেন তারা গ্রাউন্ড স্তরটা ভালো মতো চিনতেন। হয়তো তারা তাদের নিজের দলের কর্মীদের প্রাধান্য দিয়ে নির্বাচনে লড়াইটা করতে পারতেন। কিন্তু পিসি সরকারের কথা বললে তার সঙ্গে বিজেপির যোগ তো ছিল না। হতেই পারে বিজেপির একটা স্তরের নেতাকর্মীরা হয়তো সমর্থন করেছেন আর একটা স্তরের নেতাকর্মীরা সমর্থন করেনি, যার ফলে এটা কিন্তু নেতৃত্বের অভাবের জন্যই কিন্তু এরকম মুখকে সামনে নিয়েছে। শুধু 2014 নয়, তারপরেও দেখো 2021-এ আমরা যদি দেখি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, সেখানে কিন্তু সম্ভবত পায়েল বা শ্রাবন্তী কেউ একজন প্রার্থী ছিলেন। ফলে বিজেপিতে কিন্তু নেতৃত্বের একটা অভাব যথেষ্ট ছিল। এবারে বিজেপি দেখো প্রার্থী করেছে দলের বিধায়ক স্বপন মজুমদারকে, কারণ এক কথা দলের নেতৃত্বকে প্রাধান্য দিয়েই প্রার্থী করা হয়েছে। স্বপন মজুমদার সবসময় লাইমলাইটে থাকার লোক, তিনি রাজনীতিটা কিন্তু এক কথায় মাসেল পাওয়ারে কিন্তু বারবার উল্লেখ করেন, কতটা প্রয়োগ করেন সেটা তো পরের ব্যাপার, কিন্তু তিনি কিন্তু এই ধমকি দেওয়া হুমকি দেওয়া এটা কিন্তু তার মুখ থেকে বারবার এসেছে। ফলে স্বপন মজুমদার মাসেল পাওয়ারটা ব্যবহার করেন বারে বারে। তো কাকলি ঘোষ দস্তিদার একজন তৃণমূলের অত্যন্ত আস্থাভাজন, পাশাপাশি 3 বারের সাংসদ, ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেহেতু লোকসভা নির্বাচন, প্রধানমন্ত্রী বারবার আসছেন, অমিত শাহ আসছেন, জেপি নাড্ডারা আসছেন, ফলে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এখানে। আমি বলবো 2021-এ যে বিজেপির যে ভোটটা ক্ষয় হয়েছিল সেটা বিজেপিতে কিছুটা হলেও বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিজেপিকে জয় পেতে গেলে সংখ্যালঘু ভোটে কিছুটা হলেও থাবা বসাতেই হবে। তবে সত্যতা আরেকটা বিষয় হচ্ছে এই বারাসাত লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে এই যে কামদুনি কাণ্ড, সেটা যদিও এই মুহূর্তে ধামাচাপা পড়ে গেছে কোথাও একটা, কিন্তু কোথাও কোথাও বিশেষ কিছু ঘটনার ক্ষেত্রে কিন্তু এই কামদুনি কাণ্ডের কথা কিন্তু আজও মুখে চলে আসে। তো সেই ক্ষেত্রে এই কামদুনি কাণ্ড কি কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারে এবারের লোকসভা কেন্দ্রে? প্রভাব তো অবশ্যই প্রভাব বিস্তার করতেই পারে। এবার এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে বিরোধী দল যারা আছে তারা কতটা কামদুনির বিষয়কে সামনে নিয়েছে ভোটের ময়দানে যাবেন। হতেই পারে যে বিজেপি প্রচার করছে সেখানে কামদুনির কথা উল্লেখই করছে না, হয়তো রেশন দুর্নীতি, শিক্ষক দুর্নীতির ওপর দিয়েই তাদের মিটিং মিছিলগুলো চালিয়েছে। ফলে সামনে আনাটা হচ্ছে দলের ওপর নির্ভর করে, দলের স্ট্র্যাটেজির ওপর। যে কোনো রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দল যদি কামদুনিকে সামনে এসে, কামদুনি যারা মুখ ছিলেন তারা রাজনীতির মুখ হবেন কিনা সেটা তো পরে ব্যাপার, কিন্তু তাদেরকে যদি বিষয়গুলো যে সামনে না নিয়ে আসেন তাহলে কোনো ফ্যাক্টর হবে না। আরেকটা বলবো যে দেখো, রাজনীতিতে যে কোনো জিনিস ঘটে যাওয়া ঘটনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীরভূমের যে সাইবাড়ি হত্যাকাণ্ড হয়েছিল, যে প্রণব সাই একসময় কংগ্রেস নেতা ছিলেন, তার মা তাদেরকে খুন করে কিন্তু তাদের রক্ত মাখা ভাত কিন্তু তার মাকে খাওয়ানো হয়েছিল। এই বিষয়ে কিন্তু এই ঘটনা কিন্তু আজও বাংলার মানুষকে নাড়া দেয়। কিন্তু দেখো সিপিএমের সে সময় যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল যে খোকন সেন, যিনি পরবর্তীকালে নাম পাল্টিয়ে নাকি নিরুপম সেন হয়েছিলেন, একসময় বাংলার শিল্পমন্ত্রী ছিলেন, তিনি নাকি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। আরেকজনের কথা বলবো, আরামবাগের সাংসদ অনিল বসু, তার নাম, তিনিও নাকি ছদ্মনামে ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই সাইবাড়ি ঘটনা, কংগ্রেস নেতার মা প্রণব সাইকে খুন করা হলো, তার মাকে ছেলের রক্তমাখা ভাত খাওয়ানো, অথচ বর্তমানে কংগ্রেস সিপিএম জোট বেঁধে লড়াই করছে। ফলে যে কোনো ঘটনা রাজনৈতিক দল সেই ঘটনাকে ব্যবহার করবে কিনা সেটা তো দলের উপর নির্ভর করবে, কিন্তু সেই মানুষ সেই ঘটনা যদি বারবার উল্লেখ করে, প্রচারে ইস্যু করে, তো সেটা জনমানুষের প্রভাব ফেলতেই পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এই ঘটনাগুলোকে আমরা যদি অনেকটা পুরনো বলেও ধরে থাকি, সন্দেশখালী কিন্তু খুব একটা পুরনো নয়। তো সেই ক্ষেত্রে সন্দেশখালীর ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে যখন এই ঘটনাটি বিদ্যমান ছিল, অর্থাৎ এই ইডি সিবিআই এর উপর হামলার যে ঘটনাগুলি বা শেখ শাহজাহানের এই যে দুর্নীতির বিষয়ের যে ঘটনাগুলি, সেগুলো যদি আমরা দেখতে
যাই তখন কিন্তু আমরা একটা জিনিস খুব জোরালোভাবে দেখেছি, সেটা হচ্ছে গিয়ে তখন কিন্তু তৃণমূলের ক্ষেত্রে সেরকম কোনো পদক্ষেপ দেখা যায়নি। একদম শেষ মুহূর্তে তৃণমূলের দুজন নেতা সন্দেশখালিতে পা রেখেছিলেন, তার উপরে যেভাবে বিরোধী দল বা অন্যান্য দলের ক্ষেত্রে যেভাবে বাধা সৃষ্টি করা হয়েছিল, বারবার তৃণমূলকেই দোষারোপ করা হয়েছিল। এমনকি সন্দেশখালির বাসিন্দারা তারাও কিন্তু অনেকটাই তৃণমূলের উপরে এবার ক্ষুব্ধ। তো সেই ক্ষেত্রে কি মনে হয় এই ঘটনাটা কতটুকু প্রভাব বিস্তার করতে পারে ভোট বাক্সে? অবশ্যই প্রভাব বিস্তার অবশ্যই করতে পারে। সন্দেশখালী ঘটনাটা কিন্তু রিসেন্ট এবং প্রত্যেকটা ইস্যুটা কিন্তু বারবার বেড়েই যাচ্ছে। যদি দেখি আমরা রেশন দুর্নীতির কাণ্ডের তদন্তে ইডি শেখ শাহজাহানের বাড়িতে যায়, কিন্তু এইবারে দেখো জাতীয় সুরক্ষা কিন্তু সামনে চলেছে, জাতীয় নিরাপত্তার বিষয়টি, কারণ সেখানে বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গেছে, এমনকি বিদেশি অস্ত্র। ফলে স্বাভাবিকভাবেই সন্দেশখালী যে প্রাথমিক যে ঘটনা ছিল সেটাকে সামনে রেখে বিজেপি যে এটা নিয়ে রাজনীতি করতে চায়, যার ফলে রেখা পাত্রকে প্রার্থী করেছে। কিন্তু বর্তমান জাতীয় নিরাপত্তার বিষয়টিও সামনে চলেছে, ফলে বিজেপি কিন্তু এটা নিয়ে অবশ্যই প্রচারে ইস্যু করবে, এমনকি করছেও। বারবার বিজেপি নেতারা এটা নিয়ে প্রচার করছেন, তুলে ধরছেন সাধারণ মানুষের সামনে, ফলে এটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। কিন্তু দেখো ফলাফল কী হবে সেটা তো 4 জুন আমরা জানতে পারবো। কিন্তু বিজেপিও এটাকে নিয়ে প্রচারে ইস্যু করবে, স্বাভাবিকভাবে জনমানুষের একটা অন্যতম প্রভাব ফেলতেই পারে এটা। বেশ, তাহলে আজ আমরা এই বারাসাত লোকসভা কেন্দ্র নিয়ে অনেকটাই আলোচনা করলাম। তো সেই ক্ষেত্রে একবার দেখে নেওয়া যাক এই 2024-এ বারাসাত লোকসভা কেন্দ্র থেকে কোন দল কাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। তৃণমূল প্রার্থী হিসেবে বরাবরের মতোই মনোনীত করেছেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে। বিজেপি তার প্রার্থী হিসেবে এবার 2024-এ মনোনীত করেছেন স্বপন দাস মজুমদারকে। তো সেই হিসেবে সত্যদা, এবার এই ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এবং স্বপন মজুমদার কি মনে হচ্ছে এত কিছু আলোচনার পরে কার পাল্লা ভারী হতে চলেছে? পাল্লা ভারী অবশ্যই কাকলি ঘোষ দস্তিদার, কারণ তিনি বিদায়ী 3 বারের সাংসদ, তৃণমূলের অত্যন্ত আস্থাভাজন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। ফলে স্বাভাবিকভাবেই কাকলি ঘোষ দস্তিদারের পাল্লাই ভারী। আর একটা জিনিস, বিজেপি কিন্তু এই আসনে কখনো জয় পায়নি। পাশের কেন্দ্রে যদি দেখি, দমদমে 2 বার জিতেছিলেন তপন শিকদার, কিন্তু এই কেন্দ্রে কিন্তু বিজেপি কখনো জয় পায়নি। ফলে বিজেপিকে এখানে জিততে গেলে কিন্তু যথেষ্ট শক্ত লড়াই করতে হবে। স্বপন মজুমদার লড়াকু নেতা, টাইম লাইনে থাকার লোক, মাসেল পাওয়ারের মাঝে মাঝে উল্লেখ করেন। ফলে তিনি কতটা লড়াই করতে পারবেন, বিজেপির সংগঠন আমরা জানি অত্যন্ত দুর্বল এই উত্তর 24 পরগনা জেলায়। ফলে স্বাভাবিকভাবেই লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর বিজেপি যেহেতু 35টি আসনকে পাখির চোখ করেছে, তার মধ্যে তো বারাসাত রয়েছেই, ফলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন বিজেপিকে এখানে জিততে গেলে আরও কঠিন, বিশেষ করে বুথ স্তরে। আমরা জানি বুথে অনেক সময় দেখা যায় অনেক বুথে বিজেপি কিন্তু পোলিং এজেন্ট দিতে পারে না। তো এখানে কিন্তু বিজেপিকে এই বিষয়ে নজর দিতেই হবে, নইলে কিন্তু দেখো পোলিং এজেন্ট যদি দিতে না পায় তো জনমানুষের একটা প্রভাব পড়ে, মানুষ যায়, বিজেপির কোনো প্রতিনিধি নেই, স্বাভাবিকভাবে ভোটটা অন্য জায়গায় যেতেই পারে। কিন্তু বিজেপিকে এই স্তরগুলো দেখেই কিন্তু ভোটের ময়দানে যেতে হবে, নইলে কিন্তু বিজেপিকে এই আসন জয় পাওয়া কঠিন। তবে শেষ কথা যেটা, যে কাকলি ঘোষ দস্তিদার কিছুটা হলেও এগিয়ে এই আসনে। তো সেই ক্ষেত্রে সত্যতা আমরা এক কথায় বলতে পারি যে এবার বিজেপি প্রার্থীর ক্ষেত্রে মনে হয় প্রেশারটা অত্যন্ত বেশি এই ভোট যুদ্ধের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে দেখা যাক এই বারাসাত লোকসভা কেন্দ্রে যে পরিবর্তিত রাজনীতির সাক্ষী থেকেছেন বারাসাত লোকসভাবাসী, তো সেই ক্ষেত্রে তারা এবার কিসের নিরিখে তাদের ভোট দান করেন জুন মাসের 1 তারিখ, অর্থাৎ একেবারে অন্তিম পর্ব, 7ম দফায় ভোট গ্রহণ হতে চলেছে বারাসাত লোকসভা কেন্দ্রে, যার ফলাফল প্রকাশ হবে জুন মাসের 4 তারিখে। তো সেই ক্ষেত্রে দেখা যাক যে এবার সেখানকার ভোটদাতারা কিসের নিরিখে বারাসাত লোকসভায় তাদের মতদান করেন এবং কার দখলে যায় এই বারাসাত লোকসভার সিংহাসন। আর সেই সাথে সাথে আবারও আগামীকাল আরও একটি নতুন লোকসভা কেন্দ্র নিয়ে আমি এবং আমার সাথে আমার সহকর্মী সত্যজিৎ পাল আপনার সাথে থাকবো জেলার খবরে।